স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নিশির তীব্রহর জনমানবশূন্য ফ্লাইওভারটা হলুদ আলোময়। বেশিরভাগ ঠিকঠাক চললেও হাতে গোনা কয়েকটা ল্যাম্পপোস্ট সেকেন্ডে দিন পরপর জ্বলছে নিভছে। দূরের বহুতল ভবনগুলো আধারে ডোবা, তাদের মাঝখানে মিটমিটানো স্থির আলো। রাতের গভীরতায় ব্যস্ত নগরী নীরব হয়ে আছে। শহরের অন্যতম ব্যস্ত সড়কগুলোর যোগসূত্র হিসেবে এই ফ্লাইওভার বেশিরভাগ সময়ই যন্ত্রযানে বিমগ্ন থাকে। কিন্তু রাত বেশি বলে আপাতত ফ্লাইওভার ফাঁকা। হঠাৎ একটা দুটো গাড়ি চলে যাচ্ছে কেবল। ফাঁকা রাস্তায় একটা গাঢ় খয়েরি রঙের টয়োটা পাইরাস প্রাইম আসতে দেখা যায়। উল্টো পথে অতিরিক্ত গতিতে আসছে বলে আলাদা করে চোখে পড়ে তাকে। সামনে থেকে আসা দুটো ট্রাক কোনো রকমে ব্রেক করে পাশ কাটালো গাড়িটাকে। ফ্লাইওভারের মাঝ বরাবর এসে গাড়িটা একখানা জ্বালা নেভা ল্যাম্পপোস্টের নিচে থামল। সেটাও স্বাভাবিকভাবে নয়, ফ্লাইওভারের পার্শ্ব দেয়ালে ধাক্কা দিয়ে তীব্র আওয়াজের সাথে। গাড়ির সামনের একটা হেডলাইট ভেঙে গুঁড়ো গুঁড়ো কাঁচ ছড়িয়ে পড়ল পিচ ঢালা পথে। নিয়নের জলানেভা আলো কাজের নয় বললেই চলে। আশেপাশের কিছুকে খুব ভালো মতন দৃশ্যমান করতে সে সক্ষম না। পাশের ল্যাম্পপোস্ট ঠিক থাকলেও সেটা আরও কয়েক কদম দূরে। এদিকটায় আলোর অভাব মেটানোর উদ্দেশ্য নেই তার। গাড়ির পেছনের লাইট দুটো ওপরের আলো উৎসের মতো একই ছন্দে জ্বালা নেভা করছে। গাড়ির দরজা খুলে যায়। উঁচু সরু হিল পরিহিত একজোড়া পা পড়ে সড়কে। গাড়ি থেকে বেরিয়ে আসে এক ছায়াময়ী যুবতী। ঠকঠক আওয়াজ তুলে মেয়েটা পা বাড়ায় ফ্লাইওভারের প্রান্তে। বাতাসে চুলগুলো উঠতে শুরু করে তার, আর সে নিষ্প্রাণ চাউনিতে চেয়ে রয় সামনে থাকা অগণিত আলোকবিন্দুর দিকে। কপালে কাটার মতো বিঁধেছে কিছু একটা, কিন্তু তার চেয়ে বেশি যন্ত্রণা মেয়েটার বুকের ভিতর অনুভব হয়। স্থির শব্দ পরিবেশের কেবল বাতাসের শো শো আওয়াজটাই শোনা যায়। মেয়েটা এতক্ষণ যে বরফের ন্যায় কঠোর অশ্রু জমিয়েছিল, অনর্থক জীবন নামক যন্ত্রণায় চোখের কোনা বেয়ে জল হয়ে বেরিয়ে আসে তা। ফ্লাইওভারের রেলিং শক্ত করে আঁকড়ে ধরে সে। মৃত্যুর দিকে অগ্রসর হতে যাবে। ঠিক সেই সময় সমস্ত নিস্তব্ধতা নির্জনতা পেরিয়ে ওর কানে আসে, এই যে ম্যাডাম, ইঞ্চি তিনেক ডান নয়তো বাম থেকে লাফ দিন ম্যাডাম। এখান থেকে লাফ দিলে নিচে থাকা ছিন্নমূলদের তাঁবুর উপরে পড়ে বেঁচে যাবেন, মরবেন না তো। হাত নমনীয় হয়ে আসে মেয়েটার। মাথা কিঞ্চিত নইয়ে পর মুহূর্তেই পাশে তাকায় সে। ওর কিছুটা দূরে এক সুঠামদেহী পুরুষালী অবয়ব দাঁড়ানো। তার চেহারা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। তবে ওই মুহূর্তেই একটা মালবাহী ট্রাক আসছিল বিপরীত দিক থেকে। সেটার হেডলাইটের আলোতে যুবকের প্রতিচ্ছবির দেখা মেলে সেকেন্ড দুয়ের জন্য। ওইটুকু সময় মেয়েটার দৃষ্টিশক্তি জানান দেয় ওর পাশে 27-28 বয়সের এক যুবক। প্যান্টের পকেটে দুহাত গুজে চিন্তিতভাবে নিচে উঁকি দিচ্ছে সে। গায়ের ছাইরঙা শার্ট সোডিয়াম বাতিতে হলুদাভ দেখাচ্ছে। শার্টের বড় হাতা গোটানো বলে ছেলেটার লোমশ হাত চোখে পড়ে সহজেই। গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতেই অন্ধকার ডোবে যুবকের মুখ। চেহারা না দেখে দৃষ্টি সরিয়ে নেয় মেয়েটা, কিন্তু হুট করেই ওর বাহুতে ধরে ফেলল ছেলেটা। মৃদু টান লাগিয়ে ওকে আরেকটু ডানে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। আয়েশি গলায় বলে, ব্যাস, এবার লাফ দিন। এদিকটায় নিচে কোনো তাঁবু নেই। এখান থেকে লাফ দিলে নিচে না গিয়ে একদম সোজা উপরে চলে যাবেন আপনি। মাথার ঠিক ওপরে থাকা ল্যাম্পপোস্টটা অপ্রত্যাশিতভাবে জ্বলে উঠল এবারে। মেয়েটাও পাশের জনের অনাকাঙ্ক্ষিত আচরণে থমকে তাকায় যুবকের দিকে। পেশিবহুল হাত, সুঠাম গহন, সঠিক মাপের চুলের ছাট, যে কোনো মেয়ের বিচারে সুদর্শনের দলে সে। মুখপানে তাকালে যেটা আগে চোখে পড়বে সেটা তার ভ্রুযুগল, কিন্তু সব পেরিয়ে তার ঠোঁটের কোণের সাবলীল হাসিটা চোখে পড়ে মেয়েটার। ওর গায়ে যেন জ্বালা ধরে যায়। শক্ত হয়েও নিজেকে প্রশ্নবিদ্ধ করে। ওর তো কিছুর অভাব নেই, তাহলে ও কেন এভাবে হাসতে পারছে না? এই পৃথিবী এতটা অশান্তির জায়গা কেন? এই অশান্তিময় পৃথিবীতে কেউ এত খুশি বা কেন? বিশ্বাসঘাতকদের ভিড়ে কারো হাসি এতটা নিখুঁত কী করে? এত নিখুঁত হাসি তো কেবল নিখুঁত সুখী মানুষের পক্ষে হাসা সম্ভব। এই অসুখে ভরপুর দুনিয়ায় কেউ এতটা নিখুঁত সুখী কীভাবে হতে পারে? কি করে? যুবক এতক্ষণে পাশে দৃষ্টি তাক করল। সামনের রমণীর শক্তপোক্ত চাউনি দেখে হাসি কমে আসলো ওর।
ল্যাম্পপোস্টের জলানেভা আলোয় আরও একবার মেয়েটাকে আপাদমস্তক দেখে নিল সে। উঁচু জুতো, পরনে জিন্স, কোমরের নিচ অবধি সাদা নীলের ঢিলা ঢালা ফ্রক, কোনোই অবধি ছাড়ানো হাত, সেখানে ফিতে ফুল করে বাঁধা, ছাড়া চুলগুলো আহামরি বড় না, এলোমেলোভাবে গলার আগে পিছে পড়ে আছে তারা। সেকেন্ড পাঁচেকের আবছা দর্শনের পর পেছন দিক থেকে আসা গাড়ির আলোয় মেয়েটার মুখ পুরোপুরিভাবে দৃশ্যমান হয়। তার উজ্জ্বল চেহারায় কেবল ক্ষোভ, কপালের ডান দিকটায় কিঞ্চিত কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, বাগালের একেবারে নিচে চোখ যায়, এবারে চোখ যায় ছেলেটার। মেয়েটার গলা আর থুতনির মাঝামাঝি 4 আঙুলের মতো প্রশস্ত একটা কালো জন্মদাগ আছে। এছাড়া বাড়তি যেটুকু চোখের কোণে একটুখানি আইলাইনারের মাখ, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটা ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে নিল, আগ্রহ নিয়ে বলল, কি হলো, থেমেছেন কেন? ঠিকঠাক সুইসাইড স্পট দেখে এখন আর মরতে ইচ্ছে করছে না? ও, মুড সুইং করছে। ওর অমন আগ্রহী স্বরে হুঁশে ফেরে মেয়েটা। বেশভূষা, চাল চলন, কথাতেই বোঝা যায় যুবক শিক্ষিত। জেনে শুনে সুইসাইড করতে বলছে মানে ওর পরিস্থিতিকে মজা হিসেবেই নিয়েছে সে। মেয়েটা নিজেকে সামলে শক্ত গলায় বলে উঠল, None of your business. যুবক নিঃশব্দে হেসে দিল এবারে, কিন্তু ওর শব্দহীন হাসিটাই ফাঁকা জায়গাটায় এক প্রকার হুল্লোড় তুলে দিল যেন। মেয়েটা রাগ নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সামনের হাস্যোজ্জ্বল মানবের দিকে। ওর ধারণা ভুল নয়, ওকে নিয়ে মজা করছে এই লোক। চলে আসতে যাবে, যুবক দ্রুততার সাথে এসে ওর পথ আগলে দাঁড়ায়, বলে, ওয়েট ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি ইটস মাই বিজনেস। ও কারণে আপনাকে সঠিক সুইসাইড স্পট সাজেস্ট করছি না আমি। এখান থেকে আপনি সুইসাইড করলে সেটা সত্যি আমার ব্যবসায়িক কাজে আসবে, ট্রাস্ট মি। আপনি রাগ উচ্চমাত্রায় পৌঁছালে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে ওঠে মেয়েটা। যুবক বোধহয় টের পায় রমণীর রাগ সপ্তকাশ ছুঁয়েছে, তাই তাকে শেষ করতে না দিয়ে ও হাত বাড়িয়ে দেয় নিজের। তড়িঘড়ি করে হাসি মুখে বলে, তাসদিদ, আমি তাসদিদ ওয়াসির। কিছুটা পাত্তা না পেয়ে, কিছুটা সতর্কতা দেখাতে হাত তৎক্ষণাৎ নামিয়ে নিল তাসদিদ। কে জানে সামনের রাগান্বিতা রাগে ওর হাত না ভেঙে দেয়। তাসদিদ দেখলো মেয়েটা চেঁচাতে গিয়েও চেঁচালো না, চোখ বন্ধ করে দম নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। স্বাভাবিক গলায় বলল, whatever, listen, আমি কোনো সিন ক্রিয়েট চাইছি না। নিজেকে সামলানোর পরিস্থিতিতে নেই আমি। আপনি নিজের কাজ করুন গিয়ে, and leave me alone প্লিজ। হ্যাঁ, আমি সেটাই বোঝাতে চাইছি আপনাকে, আমি নিজের কাজই করছি। আপনি জলদি জলদি লাফ দিয়ে। তাসদিদ কথা শেষ করার আগেই মেয়েটা অস্ফুট স্বরে ইউ ব্লাডি অবধি উচ্চারণ করতে যাচ্ছিল। তাসদিদ এবার ওকে সুযোগ দিল না, ফট করে মেয়েটার হাত ধরে টেনে ফ্লাইওভারের ধারে দাঁড় করিয়ে দিল। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে বলল, ওকে, নো মোর আর্গুমেন্ট। আমি আর একবার বলে আপনাকে ডিস্টার্ব করো না, পাক্কা। আপনি এখান থেকে নিশ্চিন্তে লাফ দেন। অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাসদিদ ক্যামেরা অন করলো, কিন্তু স্ক্রিনে মেয়েটার চাউনি দেখে নিজের ঠোঁট কামড়ে ধরল। মেয়েটা দুহাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে, রাগে ছলছল করছে তার চোখ। ফোনটা নামিয়ে নিল তাসদিদ, ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, আমার ব্যবসায়িক ক্ষেত্রটা মনে হয় আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, বা বুঝলেও সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে, লেট মি এক্সপ্লেইন। আসলে আমি একজন ইউটিউবার। এখন আপনি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করলে আমি সেটার একটা ভিডিও করব, তারপর সেটা প্রেমিকার ধোকায় পড়ে প্রেমিকার সুইসাইড এই ক্যাপশন দিয়ে আমার চ্যানেলে ছেড়ে দেব। অনলাইনে আমার ভিডিওর অনেক রেঞ্জ, প্রচুর ভিউ হবে আপনার সুইসাইড ভিডিওর। আমার চ্যানেলটায় আপাতত 3821 জন সাবস্ক্রাইবার আছে। ভিউ বেশি হলে সাবস্ক্রাইবারও বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে ভিউ বাড়লে ওভারঅল আমি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো। ভাবতে পারছেন আপনার একটুখানি মরে যাওয়ার জন্য আমি টাকা পাবো? এক গরিবের দুবেলার আহার জুটে যাবে। তাই বলছি আমার উপস্থিতিতে পুরোপুরি ইগনোর করে আপনি নির্বিঘ্নে লাভ দিন। আমি জাস্ট একটা ক্লোজ শট নেব, আর তেমন কিছু না। মরার আগে এইটুকু ভালো কাজ তো করতেই পারেন, তাই না? মজা করছেন আমার সাথে? মজা করছেন? আপনি জানেন কে আমি? দাঁতে দাঁত চেপে বলল মেয়েটা। শেষ বাক্য বলতে গিয়ে 2 পা এগিয়ে তাসদিদের অনেকটা কাছে চলে এসেছে ও। উচ্চবিত্ত মেয়েদের ভয় কম, সেটা জানে তাসদিদ।
আপাতত মৃত্যু ভয় না করা এই চোখজোড়াকে স্পষ্টভাবে দেখতে চাই ও। বয়সটা তো খুব বেশি না, 22-23-এর যুবতীর রাগ এত বেশি কেন হবে যে তার আত্মহত্যা করতে হবে? উত্তর জানতে প্যান্টের পকেটে 2 হাত গুজে গা ছাড়াভাবে দাঁড়িয়ে রইল তাসদিদ। এর মাঝেই পাশের ল্যাম্পপোস্টের আলো জ্বলে ওঠে, চকচক করে ওঠে মেয়েটার জল ভরা চোখের তারা। একই সাথে ঝলক মেরে ওঠে ওর গলার লকেটটা, তাতে ইটালিক হরফে লেখা তাথাই। তাসদিদের ঠোঁট চেপে একটুখানি হাসলো, তারপর অপরাধীর মতো করে বলল, আরে আমি মোটেও মজা করছি না, অ্যান্ড আই এম সরি। আপনি কে সেটাও আমি জানি না মিস তাথই। তাসদিদের ঠাট্টা শুনে গায়ে আগুন ধরে যায় তাথইয়ের। ও তাসদিদের এতটাই কাছে এসে দাঁড়িয়েছে যে ওর চোখে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে ও। ওর মনে পড়ে যায় গলার লকেটটায় ওর নাম লেখা আছে। রাগের বশে গলায় হাত দেয় ও, একটানে খুলে ফেলে চেইনটা। টপ টপ করে জল গড়াতে শুরু করে ওর চোখ দিয়ে। তাসদিদ কিছুটা হচকে যায়। তাথইয়ের রাগের পরিমাণ এতটাই বেশি যে আঙুলের আঁচড়ে ওর গলা ছেড়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে গলা থেকে। তাথই শরীরের সমস্ত শক্তিতে ছুঁড়ে মারল চেইনটা। মাথার চুল উল্টে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। তাসদিদ কিছু বলতে যাবে, আঙুল উঁচিয়ে ওকে থামিয়ে দেয় তাথই। চেঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডিয়ার, আমাকে সহানুভূতি দেখাতে আসবেন না, সেই অধিকার নেই কারো। আমাকে সান্ত্বনা দেওয়ার যোগ্যতাটাও নেই কারো। কেউ সেই দুঃসাহস করলে না, মেরে ফেলবো তাকে, আমি জাস্ট মেরে ফেলবো। তাসদিদ পড়ল বিপাকে। ফেরার পথে উল্টো দিকের রাস্তায় থেমে থাকা গাড়ি আর ভাঙা হেডলাইট দেখে ভেবেছিল কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সাহায্য করার জন্য কাছে এসে বুঝতে পারল চালক ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটিয়েছে। এমনকি তাতেও মৃত্যু হয়নি বলে ফ্লাইওভার থেকে ঝাঁপ দেবে বলে গাড়ি থামিয়েছে সে। তাসদিদ চেষ্টা তো করেছিল মেয়েটার আত্মহননের সিদ্ধান্ত বদলাতে, কিন্তু এখানে সে নিজেই ভয়ঙ্করী হয়ে উঠেছে। তাসদিদ বাঁ হাত কোমরে রেখে দাঁড়ালো, ডান হাতে কপাল ডলতে ডলতে বিড়বিড়িয়ে বলল, এসেছিল নিজে মরতে, এখন মোটিভেশন দিয়েছে এমন বলছে আরেকজনকে মেরে ফেলবে। ওয়াও। মাথা ডানে বামে নেড়ে ফু দিয়ে শ্বাস ছাড়লো তাসদিদ। এর কিছুই তাথইয়ের কানে গেল না। নাক টেনে কান্না থামালো। 2 হাতে চোখের পানি মুছল। এদিক ওদিক দেখে হাঁটা লাগালো সোজা পথে। তাসদিদ পেছন থেকে চেঁচিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, গাড়ির চাবি রেখে যাচ্ছেন। আপনার মৃত্যুর পর এটা বিক্রির টাকা কোথায় ডোনেট করব সেটাও বলে যান। টাকাগুলো কোথায় দেব? মসজিদে, এতিমখানায়, বৃদ্ধাশ্রমে, নাকি দুস্থ ফান্ডে? তাথই চোখ খিচে চোখ বন্ধ করে নিল। পুনরায় এসে ফ্লাইওভারের রেলিংয়ে রাখা গাড়ির চাবিটা নিল ও। পর মুহূর্তে তাসদিদকে বিস্মিত করে দিয়ে ওর হাতের ফোনটা কেড়ে নিল তাথই। সেটার ভিডিও মোড অন করে আবারও ওর হাতে ধরিয়ে দিয়ে দ্রুত পথে গিয়ে গাড়িতে উঠল। তাসদিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তাথই গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি পেছন দিকে চালাতে লাগলো। গতি বেশি থাকায় বরাবর পেছনে দাঁড় করানো বাইসাইকেলটা রাস্তায় পড়ে যায়। তাথই আয়নায় দেখল সাইকেল ওর গাড়ির নিচে। ইচ্ছে করে ওটার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল ও। ভেঙে চুরমার হয়ে যায় সাইকেলটা। এদিকে তাসদিদ যেন প্রতিক্রিয়া করা ভুলে গেছে। সাইকেলটা ওর জন্য কতটা প্রয়োজনীয় তা কেবল ওই জানে। পাথরের মতো দাঁড়িয়ে ও পুরোটা দেখল কেবল। তাথই ওর রাগ ওর সাইকেলের ওপর দেখাবে কল্পনাতেও ছিল না ওর। সাইকেল ভেঙে দিয়ে গাড়ি থামালো তাথই। গাড়ি থেকে বেরিয়ে উঁচু হাই হিলের আওয়াজ তুলে আবারও এগুলো তাসদিদের দিকে। একটা কার্ড তুলে ধরে বলল, সাইকেলের দাম যত খুশি রাখতে পারেন, আর বাদ বাকিটা 4 ভাগ করে এতিমখানা, মসজিদ, বৃদ্ধাশ্রম, দুস্থ ফান্ড সবগুলোতে দিয়ে দিতে পারেন, কম পড়বে না। আর হ্যাঁ, মোবাইলে থাকা এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে ছাড়বেন, ক্যাপশনে দেবেন আলফেজ গ্রুপের চেয়ারম্যান তৈয়ব আলফেজের মেয়ে তাথই আলফেজ আপনার সাইকেল ভেঙে দিয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, এইটুকু এনাফ আপনার ভিউয়ার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কথা শেষ করে তাসদিদের বুক পকেটে কার্ডটা গুজে দিল তাথই। শক্তপোক্ত চাউনিতে অতি কাছ থেকে দেখে নিল মানুষটাকে। এই তো কিছুক্ষণ আগেও তার চেহারায় হাসি ছিল, এখন নেই। তাথই হাসির বাঁধকে নিজের স্রোতে ভাসিয়ে নিতে জানে। এটুকু ভেবে নিজের উপর সন্তুষ্ট হতে যাচ্ছিল ও। শান্তস্বরে বলল,
আই এম নট গোয়িং টু ডাই মিস্টার তাসদিদ। আপনি বরং প্রার্থনা করতে থাকুন আমাদের যেন আর কখনো দেখা না হয়। তাথই থামল। রীতিমতো হুমকি বুঝিয়েছে ও। ওর আত্মবিশ্বাস ছিল যেখানে তাথই আলফেজ একটা নামই যথেষ্ট হুল্লোড় পড়ে যাওয়ার জন্য, সেখানে ওর এমন সতর্কবাণী অবশ্যই তাসদিদকে দমাতে সক্ষম। কিন্তু ওকে অবাক করে দিয়ে দমে যাওয়ার পরিবর্তে ঠোঁটে হাসি ফোটালো তাসদিদ। সে হাসি এতটাই স্নিগ্ধ ছিল যে তাথইয়ের তৃপ্তি আত্মবিশ্বাস মিটে গেল নিমিষেই। পুনরায় ঈর্ষা হলো ওর তাসদিদের সুখের ওপর। তাসদিদ ওর চমৎকার হাসিটা বহাল রেখে বলল, লোকে বলে পৃথিবী গোল, বেঁচে থাকলে দ্বিতীয়বার দেখা হয়েই যায়। তাথই বড় বড় চোখ করে তাকালো। তাসদিদের বুক পকেট থেকে আপনা আপনি হাত নেমে আসলো ওর। তাসদিদ পকেট থেকে কার্ডটা বের করে ওর হাতে ধরিয়ে দিল। কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আরে সুন্দর পৃথিবীতে আপনি বেঁচে থাকতে চলেছেন মিস তাথই, কংগ্রাচুলেশনস। বলা শেষ করে তাসদিদ আর দাঁড়ালো না, এগিয়ে গেল নিজের ভাঙাচোরা সাইকেলের দিকে। ওটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোনো মতে দাঁড় করালো। যেহেতু সাইকেল চালিয়ে যাওয়ার উপায় নেই, শেষ বাঁচাতে বাঁচাতে ওটা নিয়ে হাঁটা লাগালো ও। তাথই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল তাসদিদের পিঠের দিকে। এতক্ষণে ওর নিথর নিষ্প্রাণ দেহটা ফ্লাইওভারের নিচে পড়ে থাকার কথা, আত্মহত্যার দায়ে ওর প্রাণের শাস্তিভোগ পর্ব শুরু হয়ে যাওয়ার কথা। অথচ কী ঘটল? এই শুনশান ফ্লাইওভারে এক অতি সাধারণ মানব সেটাই বাধা হয়ে দাঁড়ালো। তাথই আলফেজের পরিকল্পনা বদলে গেল তার উপস্থিতিতে। ফ্লাইওভারের দুধারে জ্বলা ল্যাম্পপোস্টের হলুদ আলো চিরে বেখেয়ালিভাবে হেঁটে চলছে সে অদ্ভুত মানুষটা। চারপাশে রাতের স্তব্ধতা ভেদ করে সে মানবের শীষে মৃদঙ্গ উঠছে। আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। গুলশানের আলিশান বাড়িটার মূল গেটের পাশেই নেম প্লেট। তাতে থাকা অম্বনীর লেখাটা আবছা আধারেও বোঝা যায়। ফজরের আজান কানে যেতেই ঘুম ছুটে যায় দেলওয়ার হোসেনের। চমকে উঠে নিজের অবস্থান যাচাই করল জীর্ণশীর্ণ দেহের লোকটা। গেটের পাহারারত তিনি। দেলওয়ার টের পেলেন চেয়ারে বসেই ঘুমিয়ে গিয়েছে সে। চোখটা ডোলে আধো আধো চোখে সামনে তাকালো দেলওয়ার হোসেন। চমকে উঠল তৎক্ষণাৎ। গেটের সামনেই একটা হেডলাইট ভাঙা গাড়ি ঠেকানো। খয়েরি রঙের বিলাসবহুল গাড়িটা দেখে তার চিনতে সময় লাগলো না। হন্তদন্ত হয়ে উঠে ছুট লাগালো সে। এগিয়ে গিয়ে দেখে ড্রাইভিং সিটে গা এলিয়ে বসে আছে তাথই। জানালার কাছে মাথা ঠেকিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে কোনো কিছুর দিকে। কপালে কাটা দাগ, জমাট বাঁধা রক্ত, চোখের কোণে জল শুকনো। দেলওয়ার হোসেন আঁতকে উঠলেন, ব্যস্ত কণ্ঠে বললেন, তাথইয়ের ধ্যান ভাঙে। মৃদু নড়ে চড়ে দেলওয়ার হোসেনের দিকে ফাঁকা দৃষ্টিতে তাকায় সে। ও পৌঁছেছে ঘণ্টাখানেক আগেই। গেট খোলার জন্য হর্ন দিতে যাবে তখনই চোখে পড়ে দারওয়ান গেটের সামনে চেয়ারে বসে দেয়ালে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। নিশ্চিন্ত ঘুম। তাথই নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখল শুধু। ওর মনে পড়ে গেল অনেক দিন পেরিয়েছে ও এমন নিশ্চিন্তে ঘুমায় না, শান্তিতে বিছানায় মাথা ঢাকায় না। ইচ্ছে করেই দেলওয়ার হোসেনকে আর ডাকেনিও। গাড়ি নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। বুঝলো এখন আজান শুনে তার ঘুম ভেঙেছে। তাথই বসে যাওয়া কণ্ঠে জবাব দিল, ব্যস্ত হও না চাচা, ঠিক আছি আমি, গেট খোলো। দেলওয়ার হোসেন দ্রুত পদে এসে গেট টান দিয়ে খুলে দিল। গাড়ি স্টার্ট দিয়ে ভেতরে ঢুকলো তাথই। গ্যারেজে গাড়ি রেখে নেমে আসলো। পায়ের উঁচু জুতো জোড়া খুলে হাতে নিয়ে বাসার দরজায় কলিং বেল দিল। দুবার বেল বাজতেই খুলে গেল দরজা। দরজায় থাকা 50 লোকটাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো তাথই। ভদ্রলোক মুখ থেকে সিগারেট নামিয়ে গভীর কণ্ঠে বললেন, কোনো ভদ্রঘরের মেয়ে বাইরে সারা রাত কাটিয়ে ভোরবেলা বাসায় ফিরে তাথই? কোন ভদ্রঘরের বাবা ফজরের সময় নামাজ পড়তে না গিয়ে মুখে সিগারেট গুঁজে থাকে ড্যাড? তাথই সিঁড়িতে উঠতে উঠতে জবাব দিল। তোয়েব আলফেজ থেমে গেলেন। স্থির দৃষ্টিতে মেয়েকে চলে যেতে দেখলেন শুধু। ওর বেখেয়ালিপনা সয়ে গেছে তার। কি মনে সিঁড়ির প্রান্তে থামলো তাথই। পুরোপুরিভাবে পেছন না ফিরে শক্ত স্বরে বলল, ও তো বিয়ে করে নিয়েছে ড্যাড, আমি নিজে আজ ওর বউকে ওর ঘরে তুলে দিয়ে আসলাম।
চোখ বন্ধ করে নিলেন তোয়েব আলফেজ। চোখ খুলে আবারও মেয়ের বিধ্বস্ত মুখপানে চাইলেন তিনি। তার চোখে পড়ল কপাল কেটে রক্ত জমাট বেঁধে আছে তাথইয়ের। ওর চোখ ছলছল করছে। তাথই অতি কষ্টে বলল, জীবনে প্রথমবার তুমি ঠিক ছিলে। ও তো ভালোবাসেনি আমায়। হি চিটেড অন মি। আর সেই শোকে তুই সুইসাইড করতে গেছিলি, তাই তো? তাথই পাশ ফিরল। পাশে দাঁড়ানো ছেলেটার পরনে হাফ হাতা গেঞ্জি, হাঁটুর নিচ অব্দি হাফ প্যান্ট। এক হাতে থাকা জুসের গ্লাসে চুমুক দিয়ে আর এক হাতের ফার্স্ট এড বক্সটা তাথইয়ের সামনে তুলে ধরল সে। অথচ তার চোখে মুখে তাথইয়ের জন্য চিন্তার লেশ নেই। তাথই আস্তে করে ওর হাত সরিয়ে দিল, বলল, রক্ত জমাট বেঁধে গেছে। সব রকমের আঘাত আমার এখন গা সওয়া হয়ে গেছে তুল্য। তুল্য দৃষ্টি নামিয়ে নিয়ে নীরবে হাসল। তাথইয়ের যমজ ভাই সে। বয়সে তাথইয়ের চেয়ে 22 সেকেন্ডের বড়, কিন্তু যতদূর ওর মনে পড়ে 22 বছরেও দূরত্ব মেটেনি ওর আর তাথইয়ের। একই মায়ের গর্ভে 10 মাস থেকেছে ওরা, কিন্তু ওদের মাঝে আর 5টা ভাই বোনের মতো 10 মিনিটের আদর খুনসুটি হয় না। তাথইয়ের কথা শুনেই তুল্য কৃত্রিম অবাক চাউনি বানালো। কণ্ঠে একরাশ বিস্ময় মিশিয়ে বলল, এত সহজে তোর সব কাজ হয়ে গেল? যাক, ভালোই হলো। তাহলে এটা দেখে আর তুই রিয়্যাক্ট করবি না। নে, এটা দেখ। আরেক হাতের একটা কাগজ তাথইয়ের দিকে বাড়িয়ে দিল তুল্য। তাথইয়ের চেহারায় রাগ ফুটে উঠল আবারও। কাগজটা না দেখেই ওটা তুল্যর হাত থেকে ছিনিয়ে নিল ও। নিচে ফেলে দিয়ে চেঁচিয়ে বলল, কতবার বলবো? কতবার বলে বুঝবি তুই? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ইউর দিস বুলশিট। গো টু হেল, জাস্ট গো টু হেল। দ্রুত পদে নিজের ঘরে চলে গেল তাথই। শব্দ করে দরজা লাগিয়ে দিল। তুল্য ওর বন্ধ দরজার দিকে তাকিয়ে জুসের গ্লাসে চুমুক দিল। তারপর উকি দিয়ে নিচে পড়ে থাকা কাগজটা দেখল ও। তোয়েব আলফেজ পুনরায় সিগারেট মুখে পুরলেন। ধোঁয়া ছেড়ে কিঞ্চিত আফসোসের স্বরে বললেন, ও তোর কথা কোনোদিনও বুঝবে না তুল্য, বোঝার চেষ্টাও করবে না। মাইন্ড ইয়োর ওন বিজনেস মিস্টার আলফেজ। আমাদের ভাই বোনের বিষয়ে আপনার নাকটা না গলালেও চলবে। স্পষ্ট গলায় বলে দিয়ে বাবাকে পাশ কাটিয়ে আসে তুল্য। গ্লাসের জুস পুরোপুরি শেষ করে। রাগ নিয়ে গ্লাস ছুঁড়ে মারে ফ্লোরে। ফোন কানে তুলে হনহনিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। যন্ত্রযানের ঢাকা পেরিয়ে সাভারের এক গ্রাম। গ্রাম বললে ভুলই হবে, এখানকার বাসিন্দারা শহরের চেয়ে কোনো অংশে কম সুবিধাভোগী না। রাজধানীবাসীর চেয়ে এরা বরং বেশিই সুখে আছে। জীবিকার তাগিদে এদের যেমন যেমন ঢাকায় ছোটা সহজ, তেমন মন চাইলেই গ্রাম্য পরিবেশে ডুব দিতে পারে এরা। সেখানকারই এক বাড়ির বারান্দার দরজায় লেখা প্রীতি কার্নিশ। ইটের দেয়াল বিশিষ্ট টিন শেড বাড়িটা আকারে ইংরেজি এল অক্ষরের মতো। ভেতরে 3টে শোবার ঘর, বাইরে গ্রিল করা বারান্দার একপাশে রান্নাঘর, ডাইনিং টেবিল রাখা, ঠিক উল্টো পাশে ওয়াশরুম। বাড়িতে সামনে বড়সড় একটা উঠান। ভেতরে 3টে ঘরের একটার বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাজদীপ। ঘরটায় বড় বড় 2টো জানালা। আলো বাতাসের এক বিন্দু অভাব নেই। বেশ ছিমছামভাবে গোছানো পুরো ঘর। টেবিলের সামনে জানালার ওপারে মানি প্ল্যান্ট গাছ ঝুলছে। বাইরে তাকালেই চোখে পড়ে এক পুকুর। বর্গাকার পুকুরটার চারপাশে সুপারি গাছ লাগানো। সেদিক তাকালে সবুজ আর সবুজ ছেয়ে থাকে চোখে। খোলা জানালা দিয়ে ভোরের পাখির কিচিরমিচির পুরোটা ঘরে ঢোকে। সুখময় এক আলোড়ন তুলে দেয় কর্ণকুহরে। মাথায় আলতো ছোঁয়া অনুভব করে তাজদীপ নড়ে চড়ে উঠল। চোখ বন্ধ রেখে মাথা তুলে দিল উপস্থিত মমতাময়ীর কোলে। তার আঁচলের ঘ্রাণে নাক ডুবিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, গুড মর্নিং মা। মর্নিং। আরও আয়েসে মাকে জড়িয়ে ধরল তাজদীপ। শামীমা বেগম ছেলের চুলে আঙুল চালালেন। আদুরে গলায় বললেন, উঠবি কখন? 9টা বাজছে। কি 9টা বেজে গেছে? আচ্ছা 10 মিনিট। তাজদীপ আরও ভালো করে মায়ের কোলে শুয়ে পড়ল। শামীমা বেগম নিঃশব্দে হাসলেন। এই 10 মিনিটের নাম করে তার কোণে আরও ঘন্টা 4 ঘুমিয়ে নিতে জানে তাজদীপ। মুখে বললেন, না ওঠ, ফ্রেশ হয়ে খাবি চল, রাতে দেরি করে ফিরেছিস। কি না কি খেয়েছিস কে জানে।
মায়ের মুখে দেরি করে ফেরার কথা শুনে টেনে টুনে চোখ খুলল তাসদিদ। মায়ের মুখখানা দেখে সুন্দর একটা হাসি দিল। শামীমা বেগমের এই স্নিগ্ধ মুখটা বলে দিচ্ছে ও যে ফজরের নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে তা তিনি ঘুণাক্ষরেও জানেন না। তার ওপর ডাক্তারের করা নির্দেশ আছে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার। আর ছেলের ওপর আছে তার অগাধ বিশ্বাস। দেরি করে ফেরাকে ওর বাবা যে নিঃসন্দেহে রাত 11টা বানিয়েছে সেটা টের পেতে বেগ পেতে হয়নি তাসদিদের। কথা না বাড়িয়ে মাথা সরিয়ে নিল তাসদিদ। উঠে বসে আশ্বস্তের স্বরে বলল, আর সে এগো তুমি। ছেলের মাথার চুল এলোমেলো করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন শামীমা বেগম। তাসদিদ বিছানা ছেড়ে গোসল করে নিল একেবারে। টি শার্ট ট্রাউজার পরে মাথায় তোয়ালে চালিয়ে আয়নার দিকে এগোতে যাচ্ছিল ও। তখন মোবাইলে মেসেজের আওয়াজ হলো। তাসদিদ বিছানায় এগিয়ে মোবাইলটা হাতে নিল। সেখানে থাকা মেসেজটা দেখেই ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে বসে গেল তাসদিদ। খেজুর মুখে দিয়ে বলল, ছোটজন কোচিং থেকে আসেনি এখনো? আওয়াজ শুনে খবরের কাগজ নামিয়ে চশমাটার চোখ জোড়া বের করলেন ওয়াসির সাহেব। এক পলক কিচেনে তাকিয়ে বললেন, সেই সময় হলে ঠিকই আসবে, কিন্তু আপনি কাল এত বেশি দেরি করলেন কেন? আর বলো না, লোকাল স্মৃতিসৌধের ওখানেই নামিয়ে দিয়েছে। যাত্রী নাই বলে আড়াই গয়নি, এটুকু হেঁটে হেঁটে আসছি। লোকাল কেন? কত দূর গিয়েছিল? সলিমুল্লাহ হলে। ওখানে কেন? ওয়াসির সাহেবের বিস্ময়। পেপারটা নামিয়ে রাখলেন তিনি। তাসদিদ আকস্মাৎ যেন কিছু মনে পড়ে গেল। ও ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল রিসিভ হলে বলল, হ্যাঁ মামা, আমি যে সাইকেলটা দিয়ে আসলাম ওটা ঠিক করা হয়ে গেছে? ওপাশের না সূচক জবাব শুনে সন্তুষ্ট হলো না তাসদিদ। তার ভেঙে দেওয়া সাইকেলটা মূলত ওর বন্ধুর ছিল, তার টিউশনে যাতায়াতের মাধ্যম। সেটা ভেঙে যাওয়াতে মোটেও ভালো লাগছে না ওর। ওকে কল কাটতে দেখে ওয়াসির সাহেব বললেন, কার সাইকেল? সেটার আবার কি হয়েছে? সিগমা রোল, প্রাণের বিনিময়ে যান। এক রাগান্বিতার সুইসাইড রুখতে বেচারা সাইকেলকে আত্মহতি দিতে হয়েছে। ঘাড় চুলকে বিড়বিড়িয়ে বলল তাসদিদ। ওয়াসির সাহেব ছেলের দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। তাসদিদ পুনরায় ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এইসব ছাড়ো, খুশির খবর শোনাও। তোমাকে বলেছিলাম না আমি মাস্টার্স কোর্সে অ্যাডমিশন এক্সাম দিয়েছি, ওটার রেজাল্ট দিয়েছে আজ, সিলেকশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়াসির সাহেব খুশি হয়ে গেলেন। উনি রিটায়ার্ড মানুষ। তাসদিদ অনার্স শেষ করলো, কিন্তু ওর প্রচণ্ড শখ ছিল সেরা জায়গাটায় পড়ার। তাই সেখানের মাস্টার্স ভর্তি পরীক্ষায় বসেছিল। চান্স পেয়ে যাবে এমনটা ভাবেনি, কিন্তু ওয়াসির সাহেবের পূর্ণ বিশ্বাস ছিল তার ছেলের ওপর। ছেলের স্বপ্ন পূরণ হবে জেনে কোনো বাবা না খুশি হবে? শামীমা বেগম কিচেন থেকে রুটি আর আলুর দমের বাটি এনে ডাইনিং টেবিলে রাখলেন। আবারও কিচেনের দিকে পা বাড়ালে ওয়াসির সাহেব খোশ মেজাজে বললেন, শুনছো শামীমা, তাসদিদের এডমিশন হয়ে গেছে। শামীমা বেগম থামলেন। খুশিতে জলজল করে উঠল তার চোখ। তাসদিদ পেছন দিক ঘুরে বসল। চেয়ারের পেছনে কোনোই থেকে দৃষ্টিতাক করলো মায়ের প্রতিক্রিয়া দেখবে বলে। শামীমা বেগম দ্রুত এগিয়ে আসলেন। উত্তেজিত হয়ে বললেন, সত্যি? তাসদিদ হেসে দিল। মায়ের হাত ধরে তাকে বসালো পাশের চেয়ারটায়। আনন্দশ্রুতে ভেঙে পড়লেন শামীমা বেগম। এটুকের জন্য তাসদিদ কত রাত জেগেছে, কত পরিশ্রম করেছে তা তার অজানা নয়। তাসদিদ মাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। স্ত্রীকে কাঁদতে দেখে ওয়াসির সাহেব হেসে বললেন, এই বয়সে তোমার নাতিপতি দাদিমা ডাক শোনা উচিত শামীমা। আর তুমি কি না ছেলের ভর্তি কনফার্ম শুনে লাফাচ্ছ পারো? তাসদিদ কপালে হাত থেকে মাথা নামিয়ে নিল। এই একটা কথাতেই ওকে হার মানতে হয়। শামীমা বেগমের কাছে তাসদিদের বিয়ের টপিক মানে দুনিয়ার বাকি সব কিছু বাদ। অথচ তিনি এটাও জানেন তাসদিদ পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবে না। তবুও ছেলের কাছে একমাত্র আবদার করার অবকাশ রাখেন না তিনি। আর এবারেও তার ব্যতিক্রম ঘটল না। স্বামীর কথায় তৎক্ষণাৎ কথা পারলেন না শামীমা বেগম। ছেলের দিকে ফিরে বললেন, ঠিকই তো, অনেক তো পড়াশোনা করলি বাবা, এবার তো একটা মেয়ে এনে দে আমাকে। তোদের 3 পুরুষকে আমি এক হাতে আর কতদিন সামলাবো বল? তাসদিদ কপাল থেকে হাত না সরিয়ে চোখ তুলে বাবার দিকে তাকালো। ওয়াসির সাহেব খুশি মনে নিজের প্লেটে রুটি আর আলুর দম বাড়ছেন। তার হাসিটা দেখে তাসদিদের একটা কথাই মনে পড়ল।
ধুরন্ধর লোক একটা। বউয়ের কান্না থামাতে ছেলেকে চিপায় ফেলতে দ্বিতীয়বারও ভাবল না। শামীমা বেগম আবারও ছেলেকে বললেন, কি রে, কিছু বলছিস না কেন? বল না, গ্রাজুয়েশন তো শেষ, এবার তো বিয়েটা কর। 26 বছর একটা প্রেম অবধি করতে পারলাম না, তাকে কী সব বিয়ে টিয়ের কথা বলছো মা? ওর দ্বারা হবে না এসব। ছাড়ো তো, পারলে আমার বিয়ের কথা ভাবো। বছর 14-15 এক ছেলে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। তাসদিদ চেয়ারের পেছনে পিঠ ঠেকিয়ে আরামে বসলো। ছেলেটা ব্যাগটা অন্য চেয়ারে রেখে টেবিলে রাখা রুটিগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল। শামীমা বেগম ওর হাতে চাটি মেরে বললেন, একদম না তামজিৎ, আগে স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।